প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। আপনার কি ঘুম থেকে উঠে তীব্র ঘাড়ে ব্যথা অনুভূত হয় এবং অনেক ক্ষেত্রে এমন হয়ে দাঁড়ায় যে ব্যথাটি ঘাড় থেকে হাতের দিকেও প্রবাহিত হচ্ছে? তবে আজকের আয়োজনটি আপনার জন্য। দর্শক, এমন সময় অনেক কন্ডিশন দাঁড়িয়ে যায় যে আপনার তীব্র ঘাড়ে ব্যথা এবং এই ব্যথাটি হাতের দিকে প্রবাহিত হতে হতে আপনার হাতে মুভমেন্ট করার মতো কন্ডিশন থাকে না, এবং যেটাকে আমরা বলছি সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। কী কারণে একজন ব্যক্তির এই ধরনের সমস্যা হয় এবং হলে সেক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু, আজ আমরা আলোচনা করব এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট অধ্যাপক আলতাফ হোসেন সরকার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, খুব চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। ঘাড় থেকে হাতে ব্যথা এবং তীব্র কষ্টের কারণ একজন ব্যক্তির। শুরুতে জানতে চাই যে একজন ব্যক্তির ঘাড় থেকে হাতে আসলে কি কারণে ব্যথা হতে পারে? ঘাড় থেকে ব্যথা হাতে আসে এবং এ ধরনের রোগীর সংখ্যা প্রায় প্রতিটি পরিবারেই আছে। তাহলে ঘাড়ে কি থাকে? আমরা এখানে সার্ভাইকাল অ্যান্ড ব্রেকিয়াল প্লেক্সাস থাকি। তো নিচে যেহেতু হাতে আসে, এটা ব্রেকিয়াল নার্ভ থেকে ব্যথা হয়। ঘাড়ের এখানে চাপ দেয়, ব্যথা হয় হাতে। এবং মজার বিষয় কি জানেন, অনেক সময় আমার অনেক রোগী বলে, ব্যথা আমার হাতে, আপনি কেন আমার ঘাড় ধরছেন? তাদেরকে যদি বলা হয় যে আপনার অসুখ ঘাড়ে, ওখান থেকে ব্যথা আসে হাতে, অনেকেই অনেক সময় বলে থাকেন, বিশেষ করে যারা গ্রামের খুব সাদাসিধা মানুষ, সে বলে যদি আমার হাতে আপনি চিকিৎসা করেন তাহলে আমি চিকিৎসা নিব, নইলে ঘাড় নড়াচড়া করলে, ঘাড়ে চিকিৎসা করলে আমি নিব না। তো আমরা তাহলে এখানে আমরা কি বলবো? কষ্ট হলো ঘাড়ে, ব্যথা আসে হাতে। কোথায় কষ্ট থাকে? নার্ভ প্লেক্সাসে কম্প্রেশন থাকে। ওখানে কম্প্রেশন অনুযায়ী C4, C5, C6, C7, C8 পর্যন্ত নার্ভ কম্প্রেস করে হাতের দিকে আসে। অনেক সময় আমরা এর সঙ্গে T1, T2, T3 আমরা ডরসাল এটাকেও অ্যাড করি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার প্রশ্ন হলো যে কি কারণে এই ব্যথাটি ঘাড় থেকে হাতের দিকে চলে আসছে? কম্প্রেশনের জন্য প্রথম কারণ হলো ডিস্ক প্রবলেম হতে পারে, ব্যাড পোস্চার হতে পারে। আপনার যদি আপনার ঘুমানোর সময়ে সঠিক পিলো ব্যবহার করছেন না, অথবা আপনার ঘুমানোর পোস্চারটা খুব খারাপ হতে পারে। ল্যাপটপ, কম্পিউটার, ভুল ভঙ্গিতে দীর্ঘ সময় বসে স্ক্রল করা, আমাদের আইফোন, ইয়াফোন, মানে এটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা, এই সমস্ত ব্যাড পোস্চারে কম্প্রেস করে ঘাড়ে। আচ্ছা আচ্ছা। আর কম্প্রেশন অনুযায়ী, কম্প্রেশন কোথায় হচ্ছে সে অনুযায়ী ব্যথা হাতে আসে, আঙ্গুলে আসে, এই তিনটা এবং এর অর্ধেকে আসে, আবার এই পর্যন্ত আসে। কারো কারো বলে আমার এখানেই ব্যথা আর যাচ্ছে না। আচ্ছা, মানে খুবই দুঃখজনক বিষয় যে ব্যথাটি আসলে ঘাড়ে উৎপত্তি স্থল, কিন্তু হাত মুভ করতে পারছে না, মুভমেন্ট করতে পারছে না, এবং তারা বুঝে ওঠে না অনেক ক্ষেত্রে যে ব্যথাটি আসলে ঘাড় থেকে আসছে, ট্রিটমেন্টটা শুরু করতে হবে ঘাড় থেকে। স্যার, এটি তো উপসর্গ যে আপনি যেমনটি বলছিলেন যে অনেক ক্ষেত্রে হাত নাড়াতে পারে না, হাতে ঝিনঝিন করে, আর উপসর্গগুলো কেমন প্রকাশ পেতে পারে যদি নার্ভ কম্প্রেশন হয়? তীব্র ব্যথা হাতে হতে পারে, নামনেস হতে পারে, ঝিনঝিন হতে পারে, টিংলিং হতে পারে, এরকম অনেক কিছুই আপনার হাতের মধ্যে হতে পারে। হাতের মাসেল পাওয়ার কমে যেতে পারে। আচ্ছা আচ্ছা। যদি খুব সিভিয়ার হয় তখন মাসেল পাওয়ার, হাতের মাসেল পাওয়ার কমে যেতেই পারে। তো একজন ব্যক্তি কি করে বুঝবেন তার ডিস্কে কোনো প্রবলেম হয়েছে কিনা, নাকি ওই যে আপনি যেমনটি বলছিলেন দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে বসে মোবাইলে স্ক্রল করা, মানে পার্থক্য কি করে বুঝবেন? পার্থক্য হলো, যদি ডিস্ক প্রবলেম হয় তাহলে রেডিয়েট হবে, আর যদি ডিস্ক প্রবলেম না হয়
তাহলে লোকাল পেইন হবে। বাট এখানে একটু মজার বিষয় হলো এরকম প্রবলেম হলেই রুগীরা বা রুগীদেরকে অ্যাডভাইস করা হয় আপনি একটা এমআরআই করেন। রুগী এমআরআই করেছে, দেখা যাচ্ছে যে তার ঘাড়ের এখানে ওরকম কোনো প্রবলেম নাই, ডিস্কের কোনো প্রবলেম নাই, কিন্তু তার পেইন রেডিয়েট হচ্ছে। আবার অনেক রুগীকেই দেখা যায় তার ডিস্ক প্রবলেম আছে, ওখানে একদম গর্ত হয়ে আছে, আমরা তাকে বিভিন্ন ভাষায় আমরা এটাকে ডিফাইন করি এই ডিস্ক প্রবলেম। সেই ডিস্ক প্রবলেম আছে কিন্তু নো কমপ্লেন। আচ্ছা, এই জন্য কমপ্লেন বিহীনভাবে ডিস্ক প্রবলেম থাকতে পারে। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি এমআরআইতে প্রবলেম ইজ দেয়ার। রোগী বলছে যে আমার ঘাড়ে ব্যথা, এদিকে কোনো ব্যথা নেই। খুবই ভয়ঙ্কর ব্যাপার। এটা যে শুধু ঘাড়ের জন্য তা নয়, এটা মাজার জন্য আমরা অনেক সময় দেখে থাকি। মাজায় লাম্বার রিজনে আমরা দেখতে পাচ্ছি এমআরআইতে একদম ভিতরে ঢুকে গেছে, প্রট্রুশন হয়েছে, বা আপনার একদম কম্প্রেশন হয়ে বের হয়ে গেছে। রুগী বলে নো, আমার পায়েটায় কোথাও কষ্ট নেই, আমার মাজায় কষ্ট, লোকাল প্রবলেম। আমি যেটা করি সেটা হলো রুগী যা বলে বা রুগীর যে সিমটম পাই সে অনুযায়ী আমরা চিকিৎসা করি আমি। আচ্ছা আচ্ছা। এখন যদি রুগী বলে রেডিয়েটিং পেইন হচ্ছে ঘাড় থেকে হাতে, আমরা এটার চিকিৎসা করি। আমি স্টার্ট করি সাধারণত হাতটাকে মাথায় রাখেন। আচ্ছা। যখনই আমরা হাতটাকে মাথার উপরে নিয়ে গেলাম, এটা নিচে থাকলে নিচের দিকে কম্প্রেস করে, যখনই আমি উপরের দিকে নিয়ে যাব ওই কম্প্রেশনটা থাকবে না। অধিকাংশ সময় রোগীদেরকে মাথার উপর হাত রাখতে বললে বলে যে আমার ব্যথা অনেকটা কমে গেছে, আমার এখন খুব ভালো বোধ করছি আমি। আচ্ছা, মানে শুধুমাত্র এই মুভমেন্টটুকুর জন্য? ইয়েস, বাট এরকম ডেফিনিট মুভমেন্ট নাই যে আপনি এই মুভমেন্ট এখন নেকের করবেন চলে যাবে। অনেক সময় দেখা যায় যে রুগীকে যদি বলি মাথায় হাত রেখে মুখ সামনে নেন, কষ্ট আছে, বললো আগের চেয়ে একটু কম। আমরা বারবার করলাম, চিন নিয়ে গেলাম, আবার নিয়ে আসলাম, মাথার উপরেই হাত থাকলো, মাথা আমার হাতের ভার বহন করছে এবং নিচে যেটা কম্প্রেস করতেছিল সেটা মাথা কম্প্রেশনটা বন্ধ করে দিছে। খানিকক্ষণ পর দেখা যায় রুগী বলে যে আমি তো কোনো কষ্ট পাচ্ছি না, এই মুহূর্তে আমার কোনো ব্যথা নাই, বা ঘাড় থেকে ব্যথা হয়ে হাতে আসছে না। তবে রোগী একটু পরে এই ব্যথাটা পাবে। আমি যদি এখন ছেড়ে দিই তাকে যে আপনি হাতটা রাখেন পায়ের উপরে, এই কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে বলবে আমার আবার ব্যথা হচ্ছে। আচ্ছা আচ্ছা। কারণ এটা এখনো স্টেবল হয় নাই। তো সেক্ষেত্রে স্যার এই যে ডিস্কের প্রবলেমের কারণে ব্যথাটি এ ধরনের প্রবল আকার ধারণ করে, তীব্র আকার, মানে আমি একটু জানতে চাই যে আসলে ডিস্কের প্রবলেম কি ফিজিওথেরাপির মাধ্যমে চলে যাওয়া সম্ভব? অনেকে তো বলে যে অপারেশন করার কোনো বিকল্প কিছু নেই, আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? ওয়েল, এটা একটু দীর্ঘভাবে বলতে হবে, বাট আমাদের যেহেতু টাইম শর্ট, আমি খুব শর্টে আপনাকে বলব। প্রথম হলো যে রুগী দেখছেন কে। রুগী যদি একজন সার্জন দেখেন উনি ওনার মতো বলবেন। রুগী যদি নন সার্জন দেখেন, মেডিসিন স্পেশালিস্ট দেখেন, উনি তার মতো বলবেন একদমই। আর রুগী যদি আমি বা আমার প্রফেশনাল কেউ দেখে তাহলে আমাদের মতো বলবো। এই 3 জনের নাম এ কারণে বলছি, এই 3 জন ডিফারেন্টলি অ্যাসেসমেন্ট করে। নিশ্চয়ই 3 জনের মধ্যে ফিজিওথেরাপি চিকিৎসক ডিটেলস অ্যাসেসমেন্ট করতে। একটু আগেই যেটা আপনাকে বললাম, এ ধরনের রোগী আসলে আমি প্রথমেই বের করি রোগী আমার মুভমেন্টে অথবা হাত উপরে রাখলে অথবা পোস্টার চেঞ্জ করলে কষ্ট কমে অথবা চলে যায়। আচ্ছা, যদি কষ্ট কমে এবং চলে যায় তাহলে আমরা ওই পথে যাব। এখানে আর একটু বলে রাখি, আমি যেভাবে অ্যাসেসমেন্ট করব
মেডিসিন স্পেশালিস্ট উনি ওইভাবে অ্যাসেসমেন্ট করবে না। আসলে ঘাড়ে ব্যথা এবং সেই ব্যথাটি হাতের দিকে প্রবাহিত হচ্ছে এবং তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। অনেকে তো ডিস্কের কারণে প্রবলেম হয়, অনেকের অন্যান্য বিভিন্ন মেকানিক্যাল পেইন হতে পারে বা অন্য কোনো ব্যথার কারণে। স্যার একটু জানবো যে এক্ষেত্রে অ্যাসেসমেন্ট করাটা কতটুকু জরুরি? আমার ভাষায় এবং আমি এবং আমার টিমের সদস্য আমরা যেভাবে চিকিৎসা করি, আমরা অ্যাসেসমেন্টকে খুব বেশি 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 প্রায়োরিটি দিই। কারণ আমার অ্যাসেসমেন্ট বলে দেবে আমি কি ধরনের চিকিৎসা করব। যেমন আপনার রেডিয়েটিং পেইন হচ্ছে, প্রথমে অ্যাসেসমেন্ট আমরা দেখব যে রেডিয়েটিং পেইনটা নেক থেকে কোন পর্যন্ত আসে। কেননা নিচের দিকে C4, 5, 6, 7, C8, T1, T2, T3 সাপ্লাই করে। তো আপনি যখন বলবেন যে আপনার প্রবলেম এখানে বা প্রবলেম এখানে যেখানে দেখাবেন, তখন সে অনুযায়ী আমি নেকের ওই সেগমেন্টকে আমি মুভমেন্ট করব। আচ্ছা, আমি দেখলাম যে আপনার প্রবলেম C5, C6 প্রবলেম, তাহলে আমরা C5, C6 গিয়ে দেখব। আমি কি করব তখন, হাতটাকে মাথায় রেখে C5, C6 এর ওখানে ধরে এটাকে আমি এক্সটেন্ড করে দেব। C5, C6 এক্সটেনশনে যাবে। যখনই এক্সটেনশনে যাবে তখনই আমার প্রোট্রিউশন অর্থাৎ আমার চিন প্রোট্রিউট করে আমি ওই লেভেলে নিয়ে যাব। সাধারণত দেখা যায় যে এরকম কয়েকবার মুভমেন্ট করলে রুগী বলে যে আমার হাতে আর ব্যথা নাই, তাহলে আমার অ্যাসেসমেন্ট খুব সঠিক। এর সাথে সাথে আমি দেখব যে রুগীর মাসেল পাওয়ারে কোনো প্রবলেম আছে কিনা। মাসেল পাওয়ার দেখে নেব, হাতের এটা দেখে নেব, রিস্ট দেখব, ফ্লেকশন দেখব, আমরা ট্রাইসেপস দেখব, এলবো এক্সটেনশন দেখব, শোল্ডার উপরের দিকে ওঠানো আমরা দেখব। এগুলো দেখে বের করব ওই রুগীর এই সব জায়গায় কোনো প্রবলেম আছে কিনা। ডিটেলস অ্যাসেসমেন্ট যখন হবে, ডিটেলস অ্যাসেসমেন্ট অনুযায়ী তার ডিফারেন্ট পরীক্ষা লাগতে পারে। যেমন তার এক্স-রে লাগতে পারে, তার MRI লাগতে পারে, তার আলট্রাসোনোগ্রাম, মাস্কুলো স্কেলিটাল আলট্রাসোনোগ্রাম লাগতে পারে। তবে আমাদের বিশেষ করে ঢাকা শহরে মাস্কুলো স্কেলিটাল আলট্রাসোনোগ্রামের করার চিকিৎসক খুব কম। আচ্ছা আচ্ছা। আজকে এই অনুষ্ঠান থেকে আমি অনুরোধ করব, যারা আপনারা এই ধরনের চিকিৎসা করেন তাদেরকে অনুরোধ করব, মাস্কুলো স্কেলিটাল আলট্রাসোনোগ্রাম করলে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন। সুতরাং আপনারা এটা একটু করে নেবেন। এগুলো আমরা দেখি, দেখার পরে তখন তার প্ল্যান অফ ট্রিটমেন্ট তৈরি করি যে আমরা তার কি করব। বাট মেইন ট্রিটমেন্টটা হবে কি, মেইন প্ল্যান অফ ট্রিটমেন্ট হবে হলো হাত মাথায় রাখুন, চিন বাইরের দিকে দেন এবং C5, C6-এ মোবালাইজ করে ওটাকে এক্সটেন্ড করে দেন। তাহলে একটা, দুটো, তিনটা চিকিৎসা একসঙ্গে হবে এবং এটা রিপিটেড। একবার করেই ভালো হয়েছেন না, রিপিটেড করার পরে, কয়েকবার করার পরে রুগী নিজেই বলবে যে আমি এখন ভালো বোধ করছি। দেখা গেল যে বারবার করার পরে ওনার 90% কষ্ট চলে গেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এই 90% কষ্টর 50% বা তারও বেশি একটু পরে আসতে পারে। কেন আসবে? কারণ ইট ইজ নট স্টেবল। আমি অনেক সময় বলে থাকি, স্যার এক্ষেত্রে স্টেবল করার জন্য আমরা কতদিন ধরে ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দিতে পারি? স্টেবল করার জন্য কতদিন ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ আমরা ডেফিনেটলি বলতে পারবো না, বাট সাধারণত 2 সপ্তাহের মধ্যে স্টেবল হয় সাধারণত। এটা বলতে পারবে রুগী অ্যাকর্ডিং টু কন্ডিশন, তিনি কোন অবস্থায় রয়েছে। রুগী বললো যে আমার এখন প্রবলেম নাই, আর আমার তো আর এখন হাত এখানে রাখলে ব্যথা হয় না, হাত ধরে রাখলে ঝিঝি করে না। ফিজিওথেরাপি কি কেবলমাত্র একটাই এক্সারসাইজ? ওই একটা এক্সারসাইজ করলে এই ধরনের ব্যথাটা কমে যেতে পারে? আমি আমার প্র্যাকটিসে আমি একটা এক্সারসাইজ এরকমই বলি, একটা বলি। আচ্ছা, এটা তো স্যার নার্ভ কম্প্রেশনের কথা বললাম আমরা, কিন্তু এই ব্যক্তির তো অন্য কোনো কারণে ব্যথাটা হতে পারে। যেমন আপনি বলছিলেন ভুল ভঙ্গিতে বসে থাকা, দীর্ঘ সময় মোবাইল স্ক্রল। আমি তো এটা দেখলাম, টেস্ট করলাম নার্ভের, ওনার কষ্ট চলে গেছে, তার মানে এটা নার্ভ কম্প্রেশনে হয়েছে। আর কারণ অন্য কোথাও যাব না, আমরা ওখানে স্ট্রিক্ট করে থাকবো। একদমই। আর
আর যদি অন্য কোনো সমস্যার কারণে হয়, যেমন অনেকে আপনি বলছিলেন সঠিক পিলো ব্যবহার করছে না, স্যার অনেকেরই কিন্তু এই কোয়েশ্চেনটা থাকে যে তাহলে আমরা কি ধরনের পিলো ব্যবহার করব, সেটার উচ্চতা কত হতে পারে বা কত বড়? আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে বলা হয় আপনি একটা সার্ভাইকেল পিলো ব্যবহার করেন, একটা কোম্পানি পিলো তৈরি করে, বাট আমি এবং আমার টিমের সদস্য আমরা এই শব্দটা পিলো ব্যবহার করেন, কিন্তু সামনে সার্ভাইকাল পিলো ওইটা বলি না। আচ্ছা, আমরা বলি আপনি ও ধরনের পিলো ব্যবহার করেন যে পিলো ব্যবহার করলে আপনি ভালো বোধ করেন। কতটুকু উঁচু আপনি দেখেন, কতটুকু উঁচু ব্যবহার করলে ভালো লাগে, কতটুকু নিচু আপনি দেখেন, কতটুকু নিচু পিলো ব্যবহার করলে ভালো লাগে ততটুকু। এটা শুধুমাত্র নিজের ভালো লাগে, কমফোর্টেবিলিটির উপরে ডিপেন্ড করে, কতটুকু কমফোর্ট থাকছে। একদমই স্যার, এক্ষেত্রে আপনি বলছিলেন যে শুয়ে ঘুমানোর পরে যখন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে ঘাড়ে ব্যথা করছে, হাতে ব্যথা করছে, কিন্তু এই যে বেডটিতে শুচ্ছে কি ধরনের জাজিম ব্যবহার করছে, তোশক ব্যবহার করছে, এটাও কি ম্যাটার করে নাকি শুধু পিলোটা? পিলো মেইনলি যেহেতু ঘাড়, বাট তার সাথে অবশ্যই আপনি যদি এখন খুব নরম বিছানা ব্যবহার করেন, আপনি স্যাগিং হয়ে যাচ্ছে, আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, তখন তো আবার এখানে চাপ পড়বে। একদমই। সেক্ষেত্রে আমরা বলি আপনি ফার্ম বেড ব্যবহার করেন, আচ্ছা, না শক্ত না নরম। আমাদের দেশে, আমাদের মার্কেটে এখন এটা অনেক কোম্পানি তৈরি করে এই বেড, এবং আমাদের মানুষের জন্য, রোগীদের জন্য অনেক উপকার। এই বেড দিয়ে অনেক উপকার যারা কোম্পানিরা তৈরি করছেন, কোম্পানিকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এদেশের মানুষের জন্য চিন্তা করছেন এবং এই বেড ব্যবহার করছেন। তার মানে অবশ্যই ঘুমানোর ক্ষেত্রে পিলো এবং কি ধরনের বেডে আমি ঘুমাচ্ছি এটা একটা মেনটেন করাটা খুব জরুরি। আর আপনি যেমনটা স্যার বলছিলেন যে সার্ভাইকাল পিলো গলার মধ্যে ঝুলিয়ে অনেকেই মুভমেন্ট করছে, দীর্ঘ সময় কাজ করছে, অনেকেই ট্রাভেলের ক্ষেত্রে দীর্ঘ সময় গলায় এটি পড়ে থাকছে, সার্ভাইকাল কলার। হ্যাঁ একদমই। স্যার এইটাকে ব্যবহার করা ক্ষতিকারক নাকি সুবিধাজনক? সার্ভাইকাল কলার, খুব সুন্দর প্রশ্ন করছেন। সার্ভাইকাল কলার দেখা যায় রোগী ব্যবহার করছে, ময়লা হয়ে গেছে, ওর শেপ অ্যান্ড সাইজ চেঞ্জ হয়ে গেছে, তারপরেও ব্যবহার করছে। প্রথম হলো যে সার্ভাইকাল কলার ব্যবহার করতে হলে আপনাকে 3টা মেজারমেন্ট নিয়ে সার্ভাইকাল কলার তৈরি করতে হবে। আচ্ছা, প্রথম হলো যে আপনার নেক এমন একটা জায়গা আনবেন, এনে দেখবেন যে এখন কোনো ব্যথা আছে আপনার, বলে না ব্যথা নাই, ফাইন। তাহলে আপনি চিন থেকে স্টারনামের এখানে মাপ দেন, এখান থেকে এখানে মাপ দেন, এখান থেকে একটা এখানে মাপ দেন। আপনার কিন্তু প্রথম কাজ হলো নিউট্রাল জায়গায় আনা, পেইন ফ্রি জায়গায়, তারপরে আপনি কলার ব্যবহার করতে পারেন। আমি ইনিশিয়াল পিরিয়ডে কলার ব্যবহার করতে বলি, পরে আমি বলি না। কেন বলি না? ইনিশিয়াল পিরিয়ডে যখন তার ব্যথা কমে যায়, এটাও 1-2 দিন 3 দিনের মধ্যেই কমে যায়, এরপরে আমি ব্যবহার করতে বলি না। কেন? এরপরে ব্যবহার করলে 2টা প্রবলেম আমি আমার রোগীদের জন্য দেখেছি। একটা হলো সার্ভাইকাল কলার ব্যবহার করলে, কন্টিনিউয়াস ব্যবহার করলে নেক মুভমেন্ট কমে যায়। ওই যে মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে, ইয়েস, শুধুমাত্র এই কারণে মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যায় পরবর্তীতে। যখন এটা একদম সম্পূর্ণ গলার সঙ্গে লেগে যায়, তখন নেকের যে মাসল আছে তাদের যে কাজ, ওরা সেই কাজগুলো আর করে না। তাই ব্যবহার করা উচিত, তবে নির্দিষ্ট সময়সীমা মেনটেন করে, দীর্ঘ সময় না। অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকা খুব জরুরি। এবং স্যার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা বাকি রয়ে গেল, আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আবারও কোনো একদিন একই বিষয় নিয়ে হয়তো আমরা আলোচনা করব, আর অনেক তথ্য জানবো। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তথ্য এবং পরামর্শ দিয়ে দর্শককে উপকৃত করেছেন। স্যার ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন ঘাড় ব্যথা কিংবা ঘাড় থেকে হাতে ব্যথা প্রতিরোধের ক্ষেত্রে অবশ্যই জীবনযাত্রায় পরিবর্তন নিয়ে আসি। ভুল ভঙ্গিতে দীর্ঘক্ষণ বসা কিংবা ভুলভাবে ঘুমানোটাই হতে পারে আপনার এই ব্যথার অন্যতম প্রধান কারণ। তাই আসুন একটু জীবনযাত্রায় পরিবর্তন করি আমাদের দৈনন্দিন চলাচলায়। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।